বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে। তোমরা যেখান থেকেই যে অবস্থায় আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো, সকলকে সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের এর পূর্বে আমরা 3টি সেশন নিয়ে অংশগ্রহণ করেছি। আজকে চতুর্থ সেশন। আমি মানিক শিকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার, LHN ইন্ডিয়ান ইনস্টিটিউশন, লোহাগড়া, নড়াইল। আজ বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের চতুর্থ সেশন অর্থাৎ পার্ট 4। অর্থাৎ গত সেশনে আমরা শিখেছিলাম যে কোনো পদের শেষে র বা এর অর্থ বোঝালে তাহলে সেই পদটিকে ইংরেজি করার সময় কি করতে হয়, তার পূর্বে অব বসাতে হয়। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে এটি র বা এর সাধারণত পসেশন বোঝায়। পসেসিভ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা জানি কোনো ব্যক্তির ক্ষেত্রে যেমন রহিমের, তাহলে আমরা সেক্ষেত্রে রহিম ব্যবহার করতে পারি, কিন্তু যখন বস্তু হয় তাহলে সেক্ষেত্রে অব ব্যবহার করতে হয়। যেমন কলম একটি বস্তু, কলমটির, দেখো অফ দ্য পেন, এই র এর কারণে কি হচ্ছে অফ, টি এর কারণে দা, এবং কলম পেন, তাহলে কলমটির অফ দ্য পেন। কলমটির মূল্য, দেখো কলমটির মূল্য, দ্য প্রাইস অফ দ্য পেন, কলমটির মূল্য 100 টাকা, তাহলে দ্য প্রাইস অফ দ্য পেন ইজ 100 টাকা বা 100 টাকা। কিন্তু যখন যদি বোঝায় যে ব্যক্তি রহিমের, তাহলে সেক্ষেত্রে অফ রহিম না বলে আমরা এখানে যেহেতু ব্যক্তির ক্ষেত্রে আমরা রহিমস অর্থাৎ কি করতে পারি, রহিমের, তাহলে কি করব, রহিমস। যদি বলা হয় যে রহিমের বই, তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি রহিমস বুক। আবার আমরা এটাকে বলতে পারি দ্য বুক অফ রহিম। তাহলে তোমরা মনে রাখবে, ব্যক্তি যখন বোঝাবে সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করতে পারি। অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ এখানে রহিম ব্যক্তি, রহিম। কিন্তু কিছু প্লুরালের ক্ষেত্রে মনে রাখবে, যেমন গার্লস, তাহলে এখানে গার্ল অর্থ মেয়ে, গার্ল অ্যাপোস্ট্রফি এস যখন দিচ্ছি তখন মেয়েটির, তখন কি হচ্ছে, মেয়েটির, অর্থাৎ দ্য গার্লস। কিন্তু মেয়েগুলোর যখন বোঝাবে, যেমন যদি বলা হয় গার্লস স্কুল, মেয়েদের স্কুল, তখন তোমাদেরকে মনে রাখতে হবে মেয়েদের, এখানে র বোঝাচ্ছে, তখন এই এস এর শেষে, অর্থাৎ মেয়েগুলো, গার্লস, এখানে এস এর শেষে অ্যাপোস্ট্রফি গার্লস স্কুল, বয়েজ স্কুল, এরকম যদি হয় কি বয়েজ স্কুল, ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল। তাহলে গার্লস স্কুল আমরা বুঝলাম, মেয়েদের স্কুল। তাহলে এটা প্লুরাল করতে গেলে, অর্থাৎ যার শেষে এস আছে, এখানে যদি এই অ্যাপোস্ট্রফিটা শেষে না দিয়ে আমরা যদি এখানে আগে দেই, অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা যদি আগে দেই, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বারের উপরে হচ্ছে, অর্থাৎ বালকটির স্কুল, অর্থাৎ একটা বালকের স্কুল বোঝাচ্ছে। ঠিক তেমনি যদি এখানে গার্ল অর্থ মেয়ে, তাহলে গার্ল অ্যাপোস্ট্রফি এস যদি দেই, তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। মেয়েটির, তখন মেয়েদের স্কুল হবে না, এই মেয়েদের স্কুল হবে না, হবে কি মেয়েটির, অর্থাৎ মেয়েটির। কিন্তু যখনই প্লুরাল নাম্বার বোঝাবে, অর্থাৎ মেয়েদের স্কুল, তখন এই অ্যাপোস্ট্রফিটা শেষে হবে, তখন অ্যাপোস্ট্রফিটা দিতে হবে কোথায়, শেষে, মেয়েদের স্কুল, অর্থাৎ তখন হয়ে যাবে মেয়েদের। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা বস্তুর ক্ষেত্রে অফ ব্যবহার করে এই পসেসিভ করব, আর ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। অ্যাপোস্ট্রফি এসটা এটা কলিকিউয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কথ্যরূপ। ভালো ইংলিশ ব্যবহার করতে হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি করব, এই অফ ব্যবহার করে করব। ওকে, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে এই ক্লাসটি বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাডভান্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স না, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের জন্য না, এটি একেবারে বেসিক লেভেলের, বেসিক ইংরেজি শেখার জন্য এটা প্রয়োজনীয়। তো আজকের ক্লাসে ইউজ অফ সাম প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। এই প্রিপোজিশনের বেসিক বিষয়ে, অর্থাৎ আমরা এখানে প্রিপোজিশন কি, প্রিপোজিশনের ক্লাসিফিকেশন বা কোনো অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব না, একেবারে বেসিক কিছু প্রিপোজিশনের বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা দেখতে পাচ্ছি ফর অর্থ জন্য বা যাবত। তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে বাক্য বা সেন্টেন্স, আমরা ইংরেজিতে সেন্টেন্স ব্যবহার করি, এই সেন্টেন্সের মধ্যে 8 ধরনের পার্টস অফ স্পিচ থাকে। অর্থাৎ এই 8 ধরনের পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। মনে রাখতে হবে যে এর মধ্যে 3 ধরনের অব্যয় রয়েছে, অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন এন্ড
ইন্টারজেকশন। এই প্রিপজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় হচ্ছে যে অব্যয় কোনো পদের পূর্বে বসে সেই পদের সাথে বাক্যের অন্য সমস্ত পদের সম্পর্ক সৃষ্টি করে। আমি আবারও বলছি, পদান্বয়ী অব্যয় হচ্ছে এমন এক ধরনের অব্যয় যা কোনো পদের পূর্বে বসে সেই পদের সাথে বাক্যের অন্য সমস্ত পদের সম্পর্ক সৃষ্টি করে। আমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি। আরো একটি বেসিক বিষয় মনে রাখতে হবে যে প্রিপজিশন সাধারণত ফ্রেজ গঠন করতে সহায়তা করে, কিন্তু কনজাংশন অর্থাৎ সংযোগসূচক অব্যয় সাধারণত ক্লজ গঠন করতে সহায়তা করে। যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর একটি প্রিপজিশন। ফর শব্দের অর্থ জন্য বা যাবত। যেমন যদি হয় আমার জন্য, তাহলে কি হবে? ফর মি, আমাদের জন্য। ফর আস, তোমার জন্য। ফর ইউ, তোমাদের জন্য। ফর ইউ, তাহার জন্য। ফর হিম, তাহার জন্য। যখন স্ত্রীবাচক বুঝাবে তখন ফর হার। তাহাদের জন্য। ফর দেম, রহিমের জন্য। ফর রহিম, করিমের জন্য। ফর করিম, রহিম ও করিমের জন্য। ফর রহিম অ্যান্ড করিম। বালকটির জন্য ফর দ্য বয়, বালকদের জন্য। ফর দ্য বয়েজ। তো আমরা এখানে বুঝতে পারলাম যে এই জন্য বোঝালে কি হবে? ফর ব্যবহৃত হবে। জন্য বোঝাতে ফর ব্যবহৃত হচ্ছে। তাহলে আমার জন্য ফর মি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহাদের, রহিমের, করিমের, এগুলো সবই কিন্তু পার্সন অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে এই জন্য বোঝাচ্ছে। কিন্তু এই জন্যের পরে যদি, জন্য বোঝানোর পরে যদি কি থাকে? ভার্ব থাকে। দেখো, যাওয়ার জন্য। তোমাদের একটি বেসিক রুলস মনে রাখতে হবে গ্রামারের, যে কোনো প্রিপজিশনের পরে টু ছাড়া, অর্থাৎ টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ অফ, ফর, অন, ইন, আফটার, বিফোর, বাই, উইদাউট ইত্যাদি যে কোনো প্রিপজিশনের পরে যখনই ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, শুধুমাত্র টু ছাড়া। আমরা জানি টু দুইটি কাজ করে। টু একসাথে সে প্রিপজিশন, আবার একই সাথে সে কি হিসেবে কাজ করে? ইনফিনিটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যখন তে বা রয়ের মতো বোঝায় তখন সেক্ষেত্রে ইনফিনিটিভ আমাদের সহজভাবে বোঝার জন্য। যেমন এখানে যাওয়া, যাওয়ার ইংরেজি গো, কিন্তু যদি বলা হতো যেতে তাহলে টু গো। তাহলে আমরা বুঝতে পারছি বাংলা ক্রিয়া শেষে তে বোঝালে তখন বুঝতে হবে সেটি ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের পরে অর্থাৎ টু যখন একা একা বসবে তখন সেই টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, ভি অন ফর্ম হবে, অর্থাৎ ভার্বের মূল রূপ হবে, বেস ফর্ম। কিন্তু প্রিপজিশন আবার এই টু কখনো কখনো এই প্রিপজিশনাল ফ্রেজ রূপে বসে। অর্থাৎ টু যখন একা না বসে, যখন আরো তার সাথে আরো কিছু সঙ্গী সাথে নিয়ে বসে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বি অ্যাডিক্টেড টু, অ্যাকিউজড টু। অর্থাৎ এই প্রিপজিশনাল ফ্রেজ দেখো, উইথ একটা প্রিপজিশন, উইথ আ ভিউ টু, with a view to, look forward to, be used to, be addicted to, accused to, অর্থাৎ এগুলো ইত্যাদি, এগুলোর শেষে ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হবে। আই গো টু স্কুল উইথ এ ভিউ টু স্টাডিং, অর্থাৎ আমি স্কুলে যাই কিসের উদ্দেশ্যে? পড়ালেখা শেখার উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বেসিক যে বিষয়টা বুঝতে পারলাম যে বাংলা ক্রিয়া শেষে কি থাকলে জন্য যদি বোঝায়, অর্থাৎ ক্রিয়া শেষে যদি জন্য বা যে কোনো প্রিপজিশন যদি থাকে তাহলে সেই ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ অফ, ফর, অন, ইন, আফটার, বিফোর, বাই, উইদাউট ইত্যাদি প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, শুধুমাত্র টু ছাড়া। টু এর ক্ষেত্রে টু শুধু একা একা যখন বসবে সেই টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি অন ফর্ম হবে। আর টু যখন আরো কিছু সাথে নিয়ে বসবে অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ রূপে যখন বসবে সেক্ষেত্রে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখানে দেখো যাওয়ার জন্য, তাহলে যাওয়া গো, কিন্তু জন্য যখন বোঝাচ্ছে তাহলে কি হচ্ছে? ফর গোয়িং। লেখার ইংরেজি আমরা জানি রাইট, তা লেখার জন্য ফর রাইটিং। খেলার জন্য ফর প্লেয়িং। যদি হয় যে আমি কি বলে, আমি মাঠে যাই ফুটবল খেলার জন্য, তাহলে কি হবে? আই গো টু প্লেগ্রাউন্ড ফর প্লেয়িং ফুটবল। আমি মাঠে যাই, তাহলে আই গো টু প্লেগ্রাউন্ড কি জন্য যাই? খেলার জন্য, ফর প্লেয়িং। কি খেলার জন্য? ফুটবল খেলার জন্য। তাহলে আই গো টু প্লেগ্রাউন্ড ফর প্লেয়িং ফুটবল। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তাহলে তোমরা বাক্য তৈরি করতে পারবে। এরপরে দেখো যাবদর্থ। আমরা প্রথমে শিখেছিলাম এই যে জন্য বা যাবদর্থ বোঝালে
এই যাবৎ অর্থটা সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে চলমান কোনো কিছু, চলিতেছে এমন কিছু যার মধ্যে কোনো সময়ের উল্লেখ থাকে না। যেমন আমি তোমাদেরকে পড়াইতেছি, আমি অনলাইনে তোমাদেরকে ক্লাস নিতেছি বা নিচ্ছি, তাহলে আমি কিন্তু এখানে কোনো সময়ের উল্লেখ করিনি। এখন যদি বলা হতো যে আমি তোমাদেরকে আধা ঘন্টা ধরে কি করছি বা 1 ঘন্টা ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি, তখন এই যে 1 ঘন্টা যাবত যাবত অর্থ প্রকাশ পাচ্ছে। যদি বলি যে আমি তোমাদেরকে পড়াইতেছি অনলাইনে, তখন কিন্তু কোনো সময়ের উল্লেখ হচ্ছে না, শুধু কাজটা চলিতেছে এটা বোঝাচ্ছে। কিন্তু যখন বোঝাবে যে এত দিন যাবত, এত ঘন্টা যাবত, এত বছর যাবত, তখন এই যে একটা সময় যাবত, সময় অর্থাৎ সিন্স বা ফর প্লাস টাইম যখন বোঝাবে, কোনো কাজ চলিতেছে প্লাস সিন্স বা টাইম, সিন্স বা ফর প্লাস টাইম। মনে রাখতে হবে সিন্সের পরে নির্দিষ্ট সময় বসে এবং ফরের পরে অনির্দিষ্ট সময় বসে, অর্থাৎ অনির্দিষ্ট। সিন্স সিন্স বললে একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়, সেটা সিন্স মর্নিং, সিন্স 2001, 2010 ইত্যাদি। যেমন যদি বলি আমি 2010 সাল থেকে শিক্ষকতা করছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং সিন্স 2010। যদি বলা হয় যে আমি 2016 সাল থেকে শিক্ষকতা করছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং সিন্স 2016। কিন্তু যদি বলা হয় যে আমি 10 বছর যাবত, দেখো এখানে 2016 বা 2010 বা 2000 সাল, এগুলো কিন্তু নির্দিষ্ট সাল ছিল, নির্দিষ্ট বছর। এগুলো আর কখনোই, এই সালগুলো কিন্তু আর ফিরে আসবে না, অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক ইয়ার এখানে বলা হয়েছে। কিন্তু যদি বলি আমি 10 বছর যাবত শিক্ষকতা করছি, তাহলে এই যে 10 বছর, এই 10 বছর কিন্তু স্পেসিফিক টাইম না, এটা একটা অনির্দিষ্ট সময়। অর্থাৎ আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স। দেখো যদি বলা হয় যে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 ডেজ। কিন্তু যখন বলবো যে শুক্রবার হইতে বৃষ্টি হইতেছে, শুক্রবার হইতে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে। তাহলে তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। যখন নির্দিষ্ট সময় বোঝাবে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট বছর, তখন সেই ক্ষেত্রে সিন্স বসবে। আর যখন নির্দিষ্ট সময় না বুঝিয়ে অনির্দিষ্ট সময় বোঝাবে, অর্থাৎ যাবত অর্থ প্রকাশ করবে, তখন সেক্ষেত্রে ফর ব্যবহার করতে হবে। ওকে, তো তোমরা এই ফরের ব্যবহার নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা ইন ডিটেলস আবার পরবর্তীতে প্রিপোজিশনের উপর পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো নিয়ে আলাদা ক্লাস করব। বিশেষ করে প্রিপোজিশনের উপরে আমাদের আরো 2টি সেশন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এরপরে ফ্রম, ফ্রম শব্দের অর্থ কি? হইতে, কোনো কিছু হইতে, কোনো স্থান হইতে। যেমন কোনো আমার নিকট হইতে, এখন যদি ব্যক্তি বোঝাই, পার্সনের পরে যদি হইতে বোঝাই, তাহলে আমার নিকট হইতে ফ্রম মি। ঠিক ওইভাবে যদি করো যে আমাদের নিকট হইতে ফ্রম আস, তোমার নিকট হইতে ফ্রম ইউ, তোমাদের নিকট হইতে ফ্রম ইউ, তাহাদের নিকট হইতে ফ্রম হিম, তাহাদের নিকট হইতে ফ্রম, তাহার নিকট হইতে ফ্রম হার, তাহাদের নিকট হইতে ফ্রম দেম, রহিমের নিকট হইতে ফ্রম রহিম, করিমের নিকট হইতে ফ্রম করিম, রহিম ও করিমের নিকট হইতে ফ্রম রহিম অ্যান্ড করিম, বালকটির নিকট হইতে ফ্রম দ্য বয়, বালকদের নিকট হইতে ফ্রম দ্য বয়েজ। তাহলে এভাবে তোমরা 12টা ব্যবহার করে, অর্থাৎ এই 12 দেওয়ার অর্থ হচ্ছে তোমরা 12টা পার্সন ব্যবহার করে এটা ব্যবহার করবে, অর্থাৎ আমার নিকট হইতে ফ্রম মি, এইভাবে। আচ্ছা, যদি বলা হয় যে তোমার বক্তব্য হইতে, তাহলে ফ্রম ইউর স্টেটমেন্ট। যদি বলা হতো যে আমার বক্তব্য হইতে, ফ্রম মাই স্টেটমেন্ট। যদি বলা হতো আমাদের বক্তব্য হইতে, ফ্রম আওয়ার স্টেটমেন্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, ঘুম হইতে, ঘুম, তাহলে ঘুম, স্লিপ। আচ্ছা, তাহলে ঘুম হইতে ফ্রম স্লিপ। তাহলে আমরা এই ঘুমের ইংরেজি হচ্ছে কি? দেখো স্লিপ। আর হইতে ফ্রম, তাহলে ঘুম হইতে ফ্রম স্লিপ। আচ্ছা, অনেক দূর হইতে,
অনেক দূর, অনেক দূর। তাহলে এ লং ডিস্টেন্স, তাহলে তারপরে কি আছে? হইতে, ফ্রম এ লং ডিস্টেন্স। আচ্ছা, কলেজ হইতে, ফ্রম দ্য কলেজ। স্কুল হইতে, ফ্রম দ্য স্কুল। বিদেশ হইতে, ফ্রম অ্যাব্রড, অথবা ফ্রম ফরেন কান্ট্রি। তাহার আলোচনা হইতে, ফ্রম হিজ ডিসকাশন। তদন্তের রিপোর্ট থেকে, থেকে বা হইতে, তাহলে ফ্রম দ্য রিপোর্ট অফ ইনভেস্টিগেশন। যদি বলা হয় তদন্তের রিপোর্ট থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি, তাহলে আমরা বিষয়টি জেনেছি। যদি বলা হয় আমরা বিষয়টি জেনেছি, তাহলে উই হ্যাভ নোন দ্য ম্যাটার ফ্রম দ্য রিপোর্ট অফ ইনভেস্টিগেশন। আচ্ছা, এখন তাহলে আমরা ফ্রম শব্দের অর্থ বুঝলাম কি? হইতে। এখন আমরা শিখব সাথে। সাথে শব্দের অর্থ হচ্ছে উইথ। সাথে, অর্থাৎ উইথ একটি প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে কি? সাথে। তাহলে আমার সাথে, উইথ মি। ওই যেভাবে তোমরা 12টি করেছিলে, আমার সাথে উইথ মি, আমাদের সাথে উইথ আস, তোমার সাথে উইথ ইউ, তোমাদের সাথে উইথ ইউ, তাহার সাথে উইথ হিম, তাহার সাথে উইথ হার, তাহাদের সাথে উইথ দেম, রহিমের সাথে উইথ রহিম, করিমের সাথে উইথ করিম, রহিম ও করিমের সাথে উইথ রহিম অ্যান্ড করিম, বালকটির সাথে উইথ দ্য বয়, বালকদের সাথে উইথ দ্য বয়েজ। আমরা সাধারণত নাউন প্লুরাল নাম্বার যখন হয় সেক্ষেত্রে নির্দিষ্ট না করা বোঝাতে আমরা এই মানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার নাও করতে পারি। ব্যবহার না করে যদি বলি যে উইথ বয়েজ, বালকদের সাথে, আর যখন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি করি? কাউন্টেবল নাউন যখন সিঙ্গুলার নাম্বার হবে তাহলে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসাতে হয়। যাই হোক, তো আমরা এখানে দেখলাম তোমার বন্ধুর সাথে, উইথ ইয়োর ফ্রেন্ড। আচ্ছা, আমি আলোচনা করি, আই ডিসকাস। আমি বিষয়টি নিয়ে আলোচনা করি, আই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, অথবা আই ডিসকাস অ্যাবাউট দ্য সাবজেক্ট। আমি বিষয়টি নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করি, আই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার উইথ ইয়োর ফ্রেন্ড। আচ্ছা, তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার বন্ধুর সাথে উইথ মাই ফ্রেন্ড। আমি স্কুলে যাই আমার বন্ধুর সাথে, তাহলে ইংরেজি কি হবে? আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড। যদি বলা হয় আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহার বন্ধুর সাথে, তাহলে কি হচ্ছে? উইথ হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর সাথে স্কুলে যায়, তাহলে ইংরেজিটা কি হবে? হি গোজ টু স্কুল উইথ হিজ ফ্রেন্ড। যদি বলা হয় যে সে তাহার বন্ধুদের সাথে স্কুলে যায়, বন্ধুর সাথে না হয়ে কি হলো? বন্ধুদের সাথে, তাহলে হি গোজ টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস। এখানে এস যুক্ত হয়ে যাবে, তাহলে উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, এখন আমরা শিখব অ্যাবাউট। অ্যাবাউট শব্দের অর্থ আমরা জানি কি? সম্বন্ধে। কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখন এই যে আমার সম্বন্ধে, এটা দিয়ে যদি তোমরা 12টি করো নিশ্চয়ই করতে পারবে, অর্থাৎ 12টি করতে পারো। আমার সম্বন্ধে অ্যাবাউট মি, আমাদের সম্বন্ধে অ্যাবাউট আস, তোমার সম্বন্ধে অ্যাবাউট ইউ, তোমাদের সম্বন্ধে অ্যাবাউট ইউ, তার সম্বন্ধে অ্যাবাউট হিম, তার সম্বন্ধে অ্যাবাউট হার, রহিমের সম্বন্ধে অ্যাবাউট রহিম, করিমের সম্বন্ধে অ্যাবাউট করিম, তাহাদের সম্বন্ধে অ্যাবাউট দেম, রহিম ও করিমের সম্বন্ধে অ্যাবাউট রহিম অ্যান্ড করিম, বালকটির সম্বন্ধে অ্যাবাউট দ্য বয়, বালকদের সম্বন্ধে অ্যাবাউট দ্য বয়েজ। আচ্ছা, এখন যদি হয় যে আমার যাওয়ার সম্বন্ধে অ্যাবাউট মাই গোয়িং, যেহেতু ভার্বের এখানে গোটা হচ্ছে ভার্ব, আমার যাওয়ার, তাহলে অ্যাবাউট মাই গোয়িং। যদি হতো যাওয়ার সম্বন্ধে অ্যাবাউট গোয়িং, আমার যাওয়ার সম্বন্ধে অ্যাবাউট মাই গোয়িং, তাহলে আমি আমার যাওয়ার সম্বন্ধে কিছু জানি না, তাহলে কি হবে? আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মাই গোয়িং। আমি আমার ঢাকা যাওয়া সম্বন্ধে কিছু জানি না, তাহলে কি হবে? আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মাই গোয়িং টু ঢাকা। আচ্ছা, এই বিষয়টি সম্বন্ধে অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয়টি সম্বন্ধে কিছুই
জানি না। তাহলে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার। আমি এই বিষয়টি সম্বন্ধে জানি। আই নো অ্যাবাউট দিস ম্যাটার। তাহার খেলা সম্বন্ধে, তাহলে অ্যাবাউট হিজ প্লেয়িং। তোমার লেখা সম্বন্ধে, অ্যাবাউট ইউর রাইটিং। যদি বলা হয় তোমার লেখা সম্বন্ধে আমাকে জানাও, তাহলে প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট ইউর রাইটিং, অথবা লেট মি নো অ্যাবাউট ইউর রাইটিং। তারপরে দেখো তাহার সমস্যা সম্বন্ধে, অ্যাবাউট হিজ প্রবলেম। আমি তার সমস্যা সম্বন্ধে জানি, তাহলে আই নো অ্যাবাউট হিজ প্রবলেম। তাহলে আমরা শিখলাম কি, অ্যাবাউট শব্দের অর্থ কি, সম্বন্ধে। এবার আমরা শিখব যেটা আগেই আমরা তৃতীয় ক্লাসে শিখেছি, র বা এর। কোনো পদের শেষে র বা এর যখন বোঝাবে তখন সেক্ষেত্রে অব ব্যবহার করতে হবে। ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটা পসেসিভ করব। তো এখানে দেখো কলম একটি বস্তু, তাহলে কলমটির অফ দ্য পেন। কলমটির রং, দ্য কালার অফ দ্য পেন। কলমটির রং কালো। দ্য কালার অফ দ্য পেন ইজ ব্ল্যাক। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে আমার যাওয়ার কারণ। আমার যাওয়ার কারণ, দেখো কারণ হচ্ছে কজ, তাহলে দ্য কজ অফ মাই গোয়িং। তাহলে এখানে ভার্ব আছে যাওয়া, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমরা তাহলে বুঝতে পারলাম, দেখো যদি এখানে হয় যে যাওয়ার ইংরেজি হচ্ছে কি গো, কিন্তু যদি বলি দুঃখিত যাওয়ার ইংরেজি হচ্ছে গো, কিন্তু যদি বলি যে যেতে, তাহলে কি হবে? অবশ্যই যেতে হলে টু গো। যদি বলা হয় যে যাওয়ার, তাহলে দেখো ক্রিয়া শেষে র বা এর বোঝাচ্ছে, তাহলে কি ব্যবহার করব? অফ গোয়িং। কেন? কারণ হচ্ছে এই যে যাওয়াটা হচ্ছে একটা ক্রিয়াপদ, এর সাথে র বা এর বোঝাচ্ছে, তাহলে অফ গোয়িং। তাহলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো, যেতে যদি হতো তাহলে টু গো, যাওয়ার অফ গোয়িং। কিন্তু যদি বলা হয় যে যাওয়ার জন্য, তাহলে কি হয়ে যেত? তাহলে সেটা হয়ে যাবে কি বলো? ফর গোয়িং। যেহেতু জন্য শব্দের অর্থ কি ফর, তাহলে আমরা এখানে কি করব? যাওয়ার ইংরেজি গো, জন্য ফর। তাহলে যেহেতু প্রিপোজিশন, সেই কারণে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, ফর গোয়িং। তাহলে আমরা এভাবে করতে পারবো। যেমন বইটির পাতা, দ্য পেজ অফ দ্য বুক। রহিমের যাওয়ার কারণ, দ্য কজ অফ রহিমস গোয়িং। এখানে আমরা দেখো দ্য কজ অফ রহিমস গোয়িং, দ্য কজ অফ রহিমের যাওয়ার কারণ, রহিমের, দ্য কজ অফ রহিমস গোয়িং। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, অর্থাৎ নাউন কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। বস্তুর ক্ষেত্রে আমরা এখানে দুইটা র আছে, দেখো যাওয়ার আর রহিমের এবং যাওয়ার। তাহলে যাওয়ার অফ গোয়িং, কিন্তু রহিমের, তাহলে রহিমস। যদি আমরা এভাবে ব্যবহার করতাম, দ্য কজ অফ গোয়িং অফ রহিম, দ্য কজ অফ গোয়িং অফ রহিম, তাহলে কিন্তু এটা এর অল্টারনেটিভ হতো, দ্য কজ অফ গোয়িং অফ রহিম, রহিমের যাওয়ার কারণ। সেটা ব্যবহার না করে আমরা, যেহেতু রহিম ব্যক্তি, সে কারণে রহিমের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, রহিমস। আর যাওয়ার, তাহলে অফ গোয়িং, তাহলে দ্য কজ অফ যাওয়ার কারণ, তাহলে দ্য কজ অফ গোয়িং। যদি এটাকে ইংরেজি করি, যাওয়ার কারণ, যাওয়ার ইংরেজি গো, যাওয়ার অফ গোয়িং, যাওয়ার কারণ, দ্য কজ অফ গোয়িং। এখন যদি হয় রহিমের যাওয়ার কারণ, দ্য কজ অফ রহিমস গোয়িং। আচ্ছা, নামের তালিকা, তাহলে দ্য লিস্ট অফ নেম। নামের, অফ নেম, নামের ইংরেজি নেম, তাহলে নামের যখন র বা এর বোঝাচ্ছে নামের, তাহলে অফ নেম। তালিকার ইংরেজি জানি কি লিস্ট, তালিকার ইংরেজি লিস্ট, তাহলে দ্য লিস্ট অফ নেম। তাহলে এইভাবে আমরা নিশ্চয়ই করতে পারবো। আচ্ছা, এবার এগেইনস্ট শব্দের অর্থ কি? বিরুদ্ধে। তাহলে আমার বিরুদ্ধে, এগেইনস্ট মি, আমাদের বিরুদ্ধে, এগেইনস্ট আস, তোমার বিরুদ্ধে, এগেইনস্ট ইউ, তোমাদের বিরুদ্ধে, এগেইনস্ট ইউ, তার বিরুদ্ধে, এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে, এগেইনস্ট হার, তাহাদের বিরুদ্ধে, এগেইনস্ট দেম। রহিমের বিরুদ্ধে, এগেইনস্ট রহিম, করিমের বিরুদ্ধে, এগেইনস্ট করিম, রহিম ও করিমের বিরুদ্ধে, এগেইনস্ট রহিম অ্যান্ড করিম, বালকটির বিরুদ্ধে, এগেইনস্ট দ্য বয়, বালকদের বিরুদ্ধে, এগেইনস্ট দ্য বয়েজ। তাহলে এইভাবে তোমরা নিশ্চয়ই বাক্য তৈরি করতে পারবে। এরপর দেখো আফটার। আফটার শব্দের অর্থ কি?
পর বা পরে। আর আমরা জানি বিফোর শব্দের অর্থ পূর্বে। আচ্ছা, তাহলে আমার পরে আফটার মি, আমাদের পরে আফটার আস, তোমার পরে আফটার ইউ, তোমাদের পরে আফটার ইউ, তারপরে আফটার হিম, তারপরে আফটার হার, তাহাদের পরে আফটার দেম, রহিমের পরে আফটার রহিম, করিমের পরে আফটার করিম, রহিম ও করিমের পরে আফটার রহিম অ্যান্ড করিম, বালকটির পরে আফটার দ্য বয়, বালকদের পরে আফটার দ্য বয়েজ। আচ্ছা, তাহলে আমার সেখানে যাওয়ার পর, দেখো এখানে আমার সেখানে যাওয়ার পর, তাহলে যাওয়ার, যাওয়ার যদি যাওয়া ইংরেজি বলি তাহলে গো, যাওয়ার অফ গোয়িং। কিন্তু এখানে যাওয়ার পরে দেখো কি আছে, পর আছে, পর আরেকটা প্রিপোজিশন এখানে যুক্ত। এখানে র তখন কি হয়ে যাচ্ছে, র এর আর ব্যবহার হচ্ছে না। যাওয়ার পর, আমার যাওয়ার পর বা যাওয়ার পর, আফটার গোয়িং। যদি শুধু পর এখানে না থাকতো, এই পর শব্দটি যদি এখানে ব্যবহৃত না হতো, তাহলে যাওয়ার কি হতো, অফ গোয়িং। যাওয়ার বলতে অফ গোয়িং হতো। যেহেতু তারপরে আরেকটি প্রিপোজিশন আছে, সেই জন্য পরের প্রিপোজিশনটি ব্যবহৃত হচ্ছে। যাওয়ার পর, আফটার গোয়িং। আমার যাওয়ার পর, আফটার মাই গোয়িং। আমার সেখানে যাওয়ার পর, আফটার মাই গোয়িং দেয়ার, সেখানে, আফটার মাই গোয়িং দেয়ার। আমাদের সেখানে যাওয়ার পর, আফটার আওয়ার গোয়িং দেয়ার। তোমার সেখানে যাওয়ার পরে, আফটার ইউর গোয়িং দেয়ার। তোমাদের সেখানে যাওয়ার পরে, আফটার ইয়োর্স গোয়িং দেয়ার। রহিমের সেখানে যাওয়ার পরে, আফটার রহিম গোয়িং দেয়ার। করিমের সেখানে যাওয়ার পরে, আফটার করিমস গোয়িং দেয়ার। তাহলে এইভাবে তোমরা নিশ্চয়ই বাক্য তৈরি করতে পারবে। আচ্ছা, যাওয়ার পর, দেখো এখানে তো পেয়েই গেলাম, যাওয়ার পর আফটার গোয়িং। রহিমের সেখানে যাওয়ার পর, আফটার রহিমস গোয়িং দেয়ার। কাজটি শেষ করার পর, শেষ করা, শেষ করা, শেষ করা হচ্ছে ফিনিশ। তাহলে শেষ করার পর, আফটার ফিনিশিং। কি শেষ করার পর, কাজটি শেষ করার পর। তাহলে কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, কাজটি দা ওয়ার্ক। তাহলে আমরা কি পেলাম, শেষ করার পর, আফটার ফিনিশিং। কি শেষ করার পরে, কাজটি শেষ করার পরে, আফটার ফিনিশিং দা ওয়ার্ক। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বিফোর শব্দের অর্থ পূর্বে, আমরা আফটার শব্দের অর্থ পেয়েছিলাম পরে বা পর, কোনো কিছুর পরে। আর বিফোর শব্দের অর্থ হচ্ছে কি, পূর্বে, অর্থাৎ কোনো কিছুর পূর্বে বসলে। আচ্ছা, আমার পূর্বে, তাহলে আফটার, বিফোর মি, আমাদের পূর্বে, আফটার, বিফোর আস, তোমার পূর্বে, বিফোর ইউ, তোমাদের পূর্বে, বিফোর ইউ, তার পূর্বে, বিফোর হিম, তার পূর্বে, বিফোর হার, তাহাদের পূর্বে, বিফোর ডেম, রহিমের পূর্বে, বিফোর রহিম, করিমের পূর্বে, বিফোর করিম, রহিম ও করিমের পূর্বে, বিফোর রহিম অ্যান্ড করিম, বালকটির পূর্বে, বিফোর দা বয়, বালকদের পূর্বে, বিফোর দ্য বয়েজ। আচ্ছা, তো এখন আমরা এখানে যদি করি যে আমার সেখানে যাওয়ার পূর্বে, বিফোর মাই গোয়িং দেয়ার, তাহলে যাওয়ার পূর্বে কি পেলাম, বিফোর গোয়িং। আলোচনার পূর্বে, বিফোর দ্য ডিসকাশন। সেখানে যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং দেয়ার। তদন্তের পূর্বে, বিফোর দ্য ইনভেস্টিগেশন। তাহলে এভাবে আমরা এই বিফোর ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। এখন ইন অবলিক অ্যাট, এখানে আমরা অবলিক ব্যবহার করি, ইন অবলিক অ্যাট। ইন এবং অ্যাট এটি ব্যবহৃত হয় কোনো কিছুর মধ্যে বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ ইন এবং অ্যাট এটি কিন্তু মোশনলেস, অর্থাৎ এর কোনো গতি নেই। কোনো কিছুর মধ্যে স্থির অবস্থায় যদি থাকা অবস্থা বোঝায়, তাহলে সেক্ষেত্রে এটা তার মধ্যেই অবস্থান করছে এমন বোঝাবে। অর্থাৎ সে বাইরে থেকেও আসেনি, আবার ভিতর থেকে বাইরেও যাবে না, কোনো কিছুর মধ্যে সে আগের থেকে অবস্থান করছে, মোশনলেস অবস্থায়, কোনো গতিহীন অবস্থায়। এখন এই ইনটা কোনো বড় কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে বসে, আর অ্যাড বসে হচ্ছে কোনো কিছুর মধ্যে, ছোট কোনো কিছুর মধ্যে বোঝাতে। আমি আবারও বলছি, ইন এবং অ্যাড ব্যবহৃত হয় হচ্ছে কোথায়, কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে। এই ইন এবং অ্যাট গতিহীন অবস্থায়, অর্থাৎ কোনো মোশন না থেকে মোশনলেস অবস্থায় কোনো কিছুর মধ্যে থাকা বোঝায়। এখন দুটাই যেহেতু মোশনলেস অবস্থায় থাকা, কোনো কিছুর মধ্যে থাকা বোঝাচ্ছে, তাহলে কিভাবে এটা ব্যবহৃত হবে? একটা হচ্ছে কোনো বড় কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে, আর একটা হচ্ছে ছোট কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে। তাহলে ছোট কোনো কিছু থাকার পূর্বে যদি বোঝায় বসে, তাহলে সেক্ষেত্রে বসবে কি, অ্যাট। আর বড় স্থানের মধ্যে যদি বোঝায়, বড় স্থানের মধ্যে বোঝালে তুলনামূলক বড় স্থান যেটি হবে তার পূর্বে বসবে ইন। যেমন আমরা নড়াইলের লোহাগড়ায় বাস করি, তাহলে এখানে বড় স্থান কোনটি, নড়াইল, আর ছোট স্থান লোহাগড়া।
তাহলে লোহাগড়া একটি উপজেলা আর নড়াইল হচ্ছে জেলা। তাহলে লোহাগড়া ক্ষেত্রে কি করব আমরা, তাহলে এক্ষেত্রে কি হবে উই, আমরা নড়াইলের লোহাগড়ায় বাস করি। তাহলে কি করব আমরা, আমরা শব্দের ইংরেজি কি উই, আমরা বাস করি, উই লিভ। এখন কোথায় বাস করি, নড়াইলের লোহাগড়া, তাহলে ছোট স্থানের পূর্বে আগে ধরতে হবে ছোট স্থান, উই লিভ অ্যাট লোহাগড়া, উই লিভ অ্যাট লোহাগড়া। এবার বড় স্থান হচ্ছে কি নড়াইল, তাহলে ইন নড়াইল। এখন যদি বলা হতো যে আমরা খুলনা বিভাগের নড়াইল জেলায় বসবাস করি, তাহলে উই লিভ, তখন নড়াইল ছোট স্থান হয়ে যেত আর খুলনা বিভাগ হয়ে যেত বড় স্থান। তাহলে উই লিভ অ্যাট নড়াইল ইন খুলনা ডিভিশন। যদি হতো যে আমরা খুলনা ডিভিশনের, বাংলাদেশের খুলনা ডিভিশনে বসবাস করি, তাহলে আমরা তখন খুলনা ডিভিশন হয়ে যেত ছোট আর বাংলাদেশ হচ্ছে বড় স্থান। তাহলে উই লিভ অ্যাট খুলনা ডিভিশন ইন বাংলাদেশ। তাহলে এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু যদি দেখো উই লিভ অ্যাট লোহাগড়া ইন নড়াইল, এই বাক্যটি যদি এরকম হতো যে আমরা নড়াইলের লোহাগড়ায় বাস করি, তাহলে তুমি এখানে যদি নড়াইল ব্যবহার, ইন ব্যবহার না করে যদি একটা কমা ব্যবহার করতে, তাহলে সেক্ষেত্রে এখানে আর অ্যাড ব্যবহৃত হবে না, তখন একটা ইন ব্যবহার করলেই বাক্যটি হয়ে যাবে উই লিভ ইন লোহাগড়া নড়াইল। তাহলে আমরা নড়াইলের লোহাগড়ায় বাস করি, তাহলে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, কমা যখন ব্যবহার করব। আর যদি আমরা কমা ব্যবহার না করি, তাহলে আমরা কি করব, ইন ব্যবহার করব বড় স্থানের পূর্বে আর অ্যাড ব্যবহার করব ছোট স্থানের পূর্বে। তাহলে নিশ্চয়ই তোমরা এভাবে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো অন। অন শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকা বোঝায়, কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বোঝাবে। আমি তোমাদের প্রিপারেশনের যে ক্লাস নেব তখন এরপরে ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন অন শব্দের অর্থ উপরে, আমরা জানি আপন শব্দের অর্থ উপরে, আমরা জানি ওভার শব্দের অর্থ উপরে, আমরা জানি অ্যাবভ শব্দের অর্থ উপরে, আমরা জানি আপ শব্দের অর্থ উপরে। কিন্তু এটা কোনটা কোন জায়গায় ব্যবহৃত হবে, সেই অন কোথায় ব্যবহৃত হবে, আপন কোথায় ব্যবহৃত হবে, ওভার কোথায় ব্যবহৃত হবে, অ্যাবভ কোথায় ব্যবহৃত হবে, আপ কোথায় ব্যবহৃত হবে, এই বিষয়গুলো নিয়ে আমি প্রিপোজিশন ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। তোমাদেরকে পজিশন দেখিয়ে দেব যে কোথায় কোন অবস্থানে থাকলে সেটি ব্যবহৃত হয়। তো আজকে আমরা এখানে যেটা বুঝলাম যে কোনো কিছুর উপরে স্পর্শ করা বোঝাতে সেখানে অন ব্যবহৃত হবে। তাহলে টেবিলটির উপরে, বইটি টেবিলের উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা, যদি বলি টেবিলটির উপরে একটি বই আছে, তাহলে আছে, আছে বোঝাতে মনে রাখতে হবে অধিকারে থাকা বোঝাতে, যদি কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, কর্তার অধিকারে থাকা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেটি কি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে বাক্য করতে হয়। অধিকারে না বুঝিয়ে যদি অবস্থানে থাকা বোঝায়, তাহলে সেক্ষেত্রে দেয়ার দিয়ে বাক্যটি তৈরি করতে হয়। আমরা পরবর্তী এটি হয়তো চতুর্থ বা পঞ্চম সেশনে আমরা এটি পাবো। তাহলে দ্যার ইজ এ বুক অন দ্য টেবিল, এইভাবে বাক্য তৈরি করতে হয়। তো এখন এখানে দেখো টেবিল, টি টেবিল, যদি বলি বই বুক, বইটি দ্য বুক, বইটি টেবিলের উপর, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে আমরা এখানে যদি বলি টেবিলের উপরে একটি কলম আছে, তাহলে দ্যার ইজ এ পেন অন দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিল। তাহলে আমরা এখানে বাক্যটি বুঝতে পারলাম যে এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা আজকে এই পর্যন্ত শিখলাম। এখন আমরা বরাবরের মতোই এখন আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব আজকের সেশনে। গত সেশনে তোমাদেরকে যে ভোকাবুলারি দেওয়া হয়েছিল নিশ্চয়ই সেগুলো তোমরা শেষ করেছো। আজকে চতুর্থ ক্লাসে আমরা চতুর্থ পৃষ্ঠায় এই দেখো, বিশ্বাস করার ইংরেজি হচ্ছে কি বিলিভ, বকুনি দেওয়া চাইট, তাহলে বিশ্বাস করা বিলিভ বিলিভড বিলিভড, বকুনি দেওয়া চাইট চিট চিটন, সজ্জিত করা ডেকোরেট ডেকোরেটেড ডেকোরেটেড, চিন্তা করা থিঙ্ক থট থট, অস্ত যাওয়া বা ডুবে যাওয়া সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, প্রদান করা পে
পেইড পেইড, আশা করা হোপ হোপড হোপড, ধার দেওয়া লেন্ট লেন্ট লেন্ট, গুলি করা শুট শট শট, হারিয়ে ফেলা লুজ লস্ট লস্ট, ঝাড় দেওয়া সুইপ সুইপড সুইপড, চুরি করা স্টিল স্টোল স্টোলেন, আঘাত করা হিট হিট হিট, উপার্জন করা আর্ন আর্নড আর্নড, বাধা দেওয়া প্রিভেন্ট প্রিভেন্টেড প্রিভেন্টেড, রক্ষা করা প্রোটেক্ট প্রোটেক্টেড প্রোটেক্টেড, দোষ স্বীকার করা কনফেস কনফেস কনফিউজড কনফিউজ, দাবি করা ক্লেইম ক্লেইমড ক্লেইম, দাবি করা ডিমান্ড ডিমান্ডেড ডিমান্ডেড, পদত্যাগ করা রিজাইন রিজাইন্ড রিজাইন, সঞ্চয় করা রিজার্ভ রিজার্ভড রিজার্ভ, চাষ করা প্লাউ প্লাউ প্লাউ, দমন করা চেক চেকড চেকড, নিয়ন্ত্রণ করা কন্ট্রোল কন্ট্রোলড কন্ট্রোল, নিয়োগ করা অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড। তাহলে আমরা যেভাবে শিখেছি যে আমরা প্রথমত বাংলা থেকে ইংরেজি করব, ইংরেজি তিনটি ফর্ম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V1 V2 V3 ফর্ম মুখস্থ করব বানান সহকারে, এবং এরপরে আমরা পার্সন যুক্ত করে এই আই উই ইউ হি সি দে অর্থাৎ আমি আমরা তুমি তোমরা সে তাহারা রহিম করিম রহিম করিম বালকটি বালকেরা এই পার্সনগুলো ব্যবহার করে 13টি পার্সন ব্যবহার করে আমরা এগুলো প্র্যাকটিস করবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যেমন আমি বিশ্বাস করি আই বিলিভ, আমরা বিশ্বাস করি উই বিলিভ, তুমি বিশ্বাস করো ইউ বিলিভ, তোমরা বিশ্বাস করো ইউ বিলিভ, সে বিশ্বাস করে হি বিলিভ, সে বিশ্বাস করে শি বিলিভস, তাহারা বিশ্বাস করে দে বিলিভ, ইহা বিশ্বাস করে ইট বিলিভস, রহিম বিশ্বাস করে রহিম বিলিভস, করিম বিশ্বাস করে করিম বিলিভ, রহিম ও করিম বিশ্বাস করে রহিম অ্যান্ড করিম বিলিভ, বালকটি বিশ্বাস করে দ্য বয় বিলিভস, বালকেরা বিশ্বাস করে বয়েজ বিলিভ। আচ্ছা, আমি বিষয়টি বিশ্বাস করি আই বিলিভ দ্য ম্যাটার, আমি বিষয়টি আমরা বিষয়টি বিশ্বাস করি উই বিলিভ দ্য ম্যাটার, তুমি বিষয়টি বিশ্বাস করো ইউ বিলিভ দ্য ম্যাটার, তোমরা বিষয়টি বিশ্বাস করো ইউ বিলিভ দ্য ম্যাটার, সে বিষয়টি বিশ্বাস করে হি বিলিভস দ্য ম্যাটার, সে বিষয়টি বিশ্বাস করে শি বিলিভস দ্য ম্যাটার, তাহারা বিষয়টি বিশ্বাস করে দে বিলিভ দ্য ম্যাটার, রহিম বিষয়টি বিশ্বাস করে রহিম বিলিভস দ্য ম্যাটার, করিম বিষয়টি বিশ্বাস করে করিম বিলিভস দ্য ম্যাটার, রহিম ও করিম বিষয়টি বিশ্বাস করে রহিম অ্যান্ড করিম বিলিভ দ্য ম্যাটার, বালকটি বিষয়টি বিশ্বাস করে দ্য বয় বিলিভস দ্য ম্যাটার, বালকেরা বিষয়টি বিশ্বাস করে বয়েজ বিলিভ দ্য ম্যাটার। এভাবে তোমরা প্রতিটা ভার্বের এই বেস ফর্ম দিয়ে এই পার্সনগুলো যুক্ত করে নিজেরা প্র্যাকটিস করবে। মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি তুমি প্র্যাকটিস বেশি বেশি করে করো তাহলে তোমার পারফেকশন দ্রুত আসবে। আর পরিশ্রমই সফলতার চাবিকাঠি, পরিশ্রম ছাড়া কখনোই এই সফলতা আসে না। আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে। তো আজকের এই পর্যন্ত বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্লাসটি দিতে তোমাদেরকে একটু দেরি হলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী চেষ্টা করব পরবর্তী সেশনটি যত দ্রুত সম্ভব তোমাদেরকে সামনে উপস্থাপন করবার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল।